মানুষের জীবন অতি ক্ষুদ্র পরিসরের। এই ক্ষুদ্র জীবনে বেশ কিছু মানুষ আছে যাদের আমরা নিজ অন্তঃকরণে একদম পাকাপোক্তভাবে বসিয়ে ফেলি, যাদের পরবর্তীতে অন্তঃকরণ থেকে মুছে ফেলতে ভীষণ কষ্ট বহন করতে হয়। সেই মানুষগুলোকে অন্তঃস্থল হতে সরিয়ে ফেলার সময় যেই নিদারুণ যন্ত্রণাটা হয়, সেই যন্ত্রণা অত্যন্ত পীড়াদায়ক। এই মীরার ব্যাপারটা। দীর্ঘ 1 মাস চোখের পলকে কাটার পরও সে উষানকে ভুলতে গিয়ে যে দারুণ যন্ত্রণা উপভোগ করছে, তার আপাতত মনে হচ্ছে এ যন্ত্রণা হতে মৃত্যু শ্রেয়, পরম শান্তির। কেটেছে দীর্ঘ 1 সপ্তাহ। চলেছে অভিমানের পালা। উষান যশোর যাওয়ার পর মীরা আর তার সহিত কোনরূপ যোগাযোগ করেনি, যোগাযোগ রাখেনি। একদম ইগনোর লিস্টে ফেলে রেখেছে সে এই পাথর মানবকে। যশোরে যাওয়ার পর উষান যে কত শতবার মীরাকে ফোন দিয়েছে, মেসেজ করে বার্তা পাঠিয়েছে, হিসেব নেই তার। কিন্তু মীরা ছিল নিজ সিদ্ধান্তে অটল। সে উষানকে কষ্ট দিবে মানে তো দিবেই। আপনজন আমাদের অবহেলা করলে কেমন লাগে, এটা উষানের অনুভব করা উচিত। তারপর আসে মীরার যশোরে যাওয়ার সময়কাল। সকল প্রস্তুতি শেষে মীরা যশোরে এসেছে আজ 1-2 দিন হবে। তবে অদ্ভুতুরে ব্যাপার হচ্ছে, এখানে আসার 2 দিন পর্যন্ত উষান কল দিয়ে আর কোনো প্রকার কল বা মেসেজ দেয়নি, যোগাযোগ বন্ধ। মীরা আহত হয় প্রচণ্ড। লোকটা এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল। মীরা যে তার বেলায় এতদিন ঘুরল, কই, সে তো এত জলদি হাল ছাড়েনি। তার মানে কি উষান তাকে পছন্দই করে না, দয়া প্রদর্শন করছে? আমারে সামনে রেখে তুমি কার কথা ভাবতেছ জান? রুহির চঞ্চল কণ্ঠ। মীরা হুঁশে ফিরে হাতের স্ট্রটা ফেলে দৃষ্টি দেয় রুহির প্রতি। রুহির নেত্রে প্রকাশ পাচ্ছে চরম কৌতূহল। মীরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বলল, তোর হাজবেন্ডের কথা ভাবছিলাম। বেচারা কত আনলাকি সেটা ভেবে দুঃখ প্রকাশ করছিলাম। তুই যেই বান্দর, তোকে সামলাতে গিয়ে বেচারা হার্ট অ্যাটাক না করে বসে। রুহি বিদ্রূপ হেসে বলল, বিয়া করলে তো? ফিলিং স্যাড ফর মাই উড বি ফিউচার জামাই বেইব। আমার মতো এত কিউট একটা মেয়েকে হাতছাড়া করল সে। আহারে, আর ওই আমার বান্ধবী হয়ে তুই কি সব উল্টোপাল্টা বলস? বান্দর আমি মানলাম, তাই বলে এই না যে জামাইরে জ্বালামু। মীরা নিরুত্তর। পাগলের সাথে কথা বলে লাভ আছে কোনো? নেই। আপাত লহমায় মৌন থাকাই শ্রেয়। রুহি, মীরা চটজলদি কফি শেষ করল। মন খারাপের পায়রাগুলোকে উড়িয়ে দিল মীরা। ব্যস্ত হল আপন কাজে। কফির বিল পরিশোধ করে ব্যস্ত পায়ে বেরিয়ে আসল। বাতাবরণ আবহাওয়া এখন উষ্ণ। তপ্ততা বিরাজমান। কাঠফাটা রোদে গলা শুকিয়ে চৌচির হয়ে যায় ক্ষণে ক্ষণে। হলদেটে অম্বরে শুভ্র মেঘের আনাগোনা আংশিক। কড়া রৌদ্দুর দর্শন করা মাত্র রুহি ছটফট করে বলল, দোস্ত চল ক্যাব বুক করি। এই রোদে হেঁটে যাওয়া সম্ভব না। মীরা ভাবল কিছুক্ষণ। অতঃপর অনিচ্ছা সত্ত্বেও সায় জানাল। ক্যাব আসার পর তারা দুজন নিজেদের ফ্ল্যাটে ফিরে আসে। এখানে আসার পর হোস্টেলে না উঠে ফ্ল্যাট ভাড়া করেছে তারা। মাহদির আদেশ, হোস্টেলে ওঠা যাবে না। মীরা রুহি বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেনি মাহদির সিদ্ধান্তে। মাহদি নিজেই আসতে চেয়েছিল মীরার সাথে, তবে তাকে ব্যবসার কাজে লম্বা সময়ের জন্য ইন্ডিয়া যেতে হয়েছে। ফিরবে কবে সঠিক জানা নেই। মায়ান তার ফুপির কাছে। রুহি বাসায় ফিরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে শুয়ে পড়ে। কারণ আপাতত তাকে মীরা বিছানায় যেতে দিবে না যতক্ষণ না সে ফ্রেশ হচ্ছে। রুহির আপাত অবস্থা দর্শন করে মীরা বিরক্তিতে ভ্রুকুটি কুঁচকাল। বলল,
ফ্রেশ হতে যা রুহি। তোর ড্রেসে ধুলোবালি লেগে আছে। যাইতেছি বইন। মাফ কর একটু রেস্ট করে নেই। মীরা কিছু বলতে গিয়েও থেমে গেল। মেয়েটা এখন আর তার কথা শুনবে না, মানবে না। তোয়ালে হাতে শ্রান্ত পায়ে সে ঢুকল ওয়াশরুমে। বাসায় যাওয়ার পথে মাঝ রাস্তায় আসতেই হঠাৎ সিয়ার স্কুটি নষ্ট হয়ে যায়। আকাশসম বিরক্তি নিয়ে স্কুটি থেকে নেমে ২-৪টা লাথি মারল তাতে। রাস্তাটা নির্জন, জনমানবহীন। শর্টকাটে জলদি বাসায় পৌঁছাতে এই রাস্তা ধরে সিয়া সবসময় যাতায়াত করে। কখনো কোনো বিপদে না পড়লেও আজ বোধহয় মহা বিপদে ফেসে গেল সে। ভূমিতে এলোমেলো রূপে পড়ে থাকা স্কুটিটাকে টেনে দাঁড় করাই সে। সেলফোন বের করে কিতক্ষণ চিন্তা করে কাকে ফোন দেয়া যায়, কে তাকে এই সময় সাহায্য করতে পারে। অতঃপর মিনিট খানেক ভাবার পর ফলাফল আসে শূন্য। বইয়ে যাওয়া সমীরে মিলিয়ে গেল তার যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস। নিস্তব্ধ সড়কে হঠাৎ শব্দের উৎপত্তি। চমকে পিছন তাকায় সিয়া। দর্শন মিলে উজানের। জিপ ড্রাইভ করে এদিকেই আসছে। চঞ্চল পায়ে সে দৌড়ে গিয়ে দাঁড়াল রাস্তার মাঝখানে। হাত নাড়িয়ে থামাতে বলল। উজান জিপ থামায়। বিস্মিত নয়নে বেরিয়ে আসে। সিয়ার নিকট এগিয়ে জিজ্ঞেস করল, আপনি এভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে ব্যাঙের মতো লাফালাফি করছেন কেন মিস? এনিথিং রং? নিজেকে ব্যাঙের সাথে তুলনা করাই সিয়া বোধ হয় একটু অসন্তুষ্ট হল। অপ্রতিভ কণ্ঠে বলল, আসলে আমার স্কুটিটা নষ্ট হয়ে গেছে। একটু হেল্প করবেন প্লিজ? আমায় একটু বাসায় পৌঁছে দিবেন? সেটা না হয় দিলাম, কিন্তু আপনার স্কুটি? সিয়া স্কুটির দিকে তাকিয়ে রুষ্ট কণ্ঠে বলল, এটা এখানেই মরুক। মাঝপথে নষ্ট হল কেন? বেয়াদব, ওর শাস্তি পাওয়া উচিত। চলুন আমরা চলে যাই। উজান একটুখানি ভরকাল। সিয়ার উদ্ভট কথা শুনে মনে মনে হাসল কতক্ষণ। শেষে তারা রওনা দেয় নিজস্ব গন্তব্যে। নিজের বাসায় আসার পর নেমে যায় সিয়া। উজানকে ছোট্ট করে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। বাসার ভিতর ঢুকতে ঢুকতে তার ফোনে কল আসল। কল দেয়া ব্যক্তির নাম দেখে সে বুঝি আরও একবার অপ্রতিভ হল। রিসিভ করল সেকেন্ড দুয়েক পর। জিজ্ঞেস করল, গুড মর্নিং স্যার। অপাশ হতে জবাব এলো ভারী, কর্কশ কণ্ঠে। পীড়িতের আলাপ ছাড়ো সিয়া। যা বলছি মনোযোগ দিয়ে শোনো। সরি স্যার। বলুন স্যার। সব ইনফরমেশন কালেক্ট করার পর উজানকে তুমি মেরে ফেলবে। এটা তোমার আপাতত টাস্ক। ফারদিনকে কিছু করার দরকার নেই। উশানের প্ল্যান সম্পর্কে জানার চেষ্টা করবে। উজানের ক্লোজ হয়ে বুঝতে পেরেছ? সবকিছু জানার পর সুযোগ বুঝে ওকে মেরে ফেলবে। সিয়া চরম আশ্চর্য। হতবিহ্বল হয়ে বলল, বাট স্যার, আমার তো কাউকে মেরে ফেলার কথা ছিল না। ডিল সাইন করার সময় আমি কাউকে মেরে ফেলব এমন কোনো লাইন পাইনি। এখন হঠাৎ করে কেন স্যার? ছিল না। এখন বলছি। এর জন্য তুমি এক্সট্রা টাকা পাবে। বুঝেছ? আপাতত কাজে মনোযোগী হও। সেলফোন কান থেকে সরিয়ে নিল সিয়া। হাত তার কাঁপছে। কেন? অদ্ভুত তো। তার এই ১৯ বছরের জীবনে তো কম খুন করেনি। আজ যখন আরেক ব্যক্তিকে খুন করার আদেশ আসলো তাহলে এখন হৃদস্থলের এমন নড়বড়ে অবস্থা কেন? তখন গোধূলি লগ্ন। মীরা বারান্দার ডিভানে শুয়ে বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছিল। কাল থেকে তার ক্লাস শুরু। মাস্টার্স শেষ করবে মীরা এখানে। তারপর চট্টগ্রাম চলে যাবে, নয়তো মাহদি আর মায়ানকে এখানে নিয়ে আসবে। আপাতত এসবই তার মস্তিষ্কের নিউরনে গেঁথেছিল। মগ্ন ছিল ভাবনায়।
হঠাৎ তীব্র হর্নের শব্দে তার ধ্যান ফিরল। হকচকিয়ে উঠে বসে বহির্ভাগে দৃষ্টি ফেলতেই তার নেত্রযুগল বর্ষর হয়ে এল। ওষ্ঠাধর প্রসারিত হয়ে অস্ফুটস্বরে বেরিয়ে এলো একটা শব্দ, উষান। হুড়মুড়িয়ে রেলিং ধরে ঝুঁকল মীরা। উষানের রুষ্ঠ চাহনি তার অন্তঃস্থল কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে। কি আশ্চর্য! লোকটা এতে রেগে আছে কেন? আর উষানি বা এখানে কিভাবে হল? তার তো ট্রেনিং ক্যাম্পে থাকার কথা। মীরা মুখ ফুটে কিছু বলবে তার পূর্বেই উষান ইশারায় মীরাকে নিচে আসতে আদেশ দেয়। মীরা ভাবল একবার যাবে না সে। শেষে অন্তঃকরণের আগ্রাসী অনুভূতির নিকট পরাজিত হয় চলল দ্রুত পদে নিচে। উষানের সামনে দাঁড়িয়ে মীরা। লোকটার রুষ্ট চাহনি, ক্রোধে ভরা নেত্রযুগল তাকে প্রথমবারের মতো ভয় পাওয়াতে বাধ্য করল। অন্তঃস্থলে নিজেকে ধাতস্থ করে মীরা। শ্লেষের গলায় বলে, কি হয়েছে? আপনার এখানে কি চাই? বাইকে ওঠ। রাগান্বিত কণ্ঠস্বর। মীরা ভীতি ফেলে প্রশ্ন করল, কেন? কিসের জন্য? আমি আপনার সাথে কোথায় যাব না। উষান প্রায় সঙ্গে সঙ্গে ধমকে বলে উঠল, বেশি কথা বলবি তো এই পাবলিক প্লেসে আমি তোকে ৩-৪টা থাপ্পড় মেরে বসব। মীরা মীরা আর বাদ সাধল না, নম্র পায়ে এগিয়ে উঠে বসল। উষান দ্রুত পদে এসে বাইকে বসে দ্বিগুণ গতিতে বাইক চালানো শুরু করে। মীরা ভাবল একবার তাকে বলবে গতি কমাতে, কিন্তু তা আর বলা হল না। জেদি লোকটা যে তারই মতো, শুনবে না কথা নিশ্চিত। গাড়ি নির্জন, নিস্তব্ধ, মানবহীন স্থানে থামল। স্থানটা সম্পর্কে মীরার জ্ঞান নেই। কোথায় এটা সে জানে না। তবে এই জায়গাটা তার বাসা হতে অনেক অনেক দূরে তা নিশ্চিত সে। মীরা নামল। আশপাশটা তির্যক চাহনিতে পর্যবেক্ষণ করে উষানকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল, এখানে কেন এনেছেন? জবাবহীন পাথর মানবটা হেলমেট খুলে নির্দিষ্ট স্থানে রেখে সামনে এগোল। সামনে যাওয়ার পথে মীরার হাত টেনে ধরল। অতঃপর তাকে এক প্রকার টানতে টানতে নিজের সঙ্গে নিয়ে চলল। মাঝে মীরা তার হাতে খামচি দিয়েছে, থাপ্পড় দিয়েছে, কিল ঘুষি দিয়েছে। লোকটা তবুও তার হাত ছাড়েনি। শেষে কাঙ্ক্ষিত স্থানে নিয়ে গিয়ে মীরার কোমর চেপে মীরাকে ব্রিজের রেলিংয়ের ওপর বসিয়ে দিল। মীরা আতকে উঠে বলল, কি করছেন? আল্লাহ, পড়ে যাব তো। উষান মীরার কোমর পিছন 2 হাত আড়াআড়িভাবে আবদ্ধ করে নিয়ে মীরার কোলে মাথা রাখল। অতঃপর অতি নম্র কণ্ঠে শুধাল, পড়বে না, আমি আছি না। শীতল এক অনুভূতি মীরাকে স্পর্শ করল তুলতুল করে। উষানকে এখন অনেকটা নম্র, শান্ত দেখাচ্ছে, যেমনটা তাকে সবসময় দেখায়। শান্তশিষ্ট লোকটার হঠাৎ রেগে যাওয়াতে মীরা ভীষণ ভড়কে গিয়েছিল অনেকটা। কিৎক্ষণ নীরবতা পালন। চারপাশে মিষ্টি সমীরের সাই সাই করে চলাচল। গোধূলির রাঙা আলো সামনের স্বচ্ছ নীল পানিতে আছড়ে পড়ে নিদারুণ সৌন্দর্যের প্রলেপ এঁকেছে। ঘোরতর মৌনতা ভেঙে উষান বলে উঠল, এতদিন তোমাকে ফোন দিচ্ছি আমি, ফোন কেন রিসিভ করনি তুমি? ইগনোর কেন করছো? তুমি কি আমাকে মেনে নিতে পারছো না? তাহলে বলো, আমি তোমাকে জোর করে নিজের কাছে রাখব না। একটা মানুষের স্বাধীনতা আছে নিজের মতো করে চলার। জলদি উত্তর দাও, তুমি কি আমাকে একসেপ্ট করবে না বলে সিদ্ধান্ত নিয়েছ? তুমি যা সিদ্ধান্ত নিবে আমি তাতে সায় জানাব। উষানের কণ্ঠে ধরে এলো। শব্দগুলো বিষাক্ত বেশ। নয়তো কণ্ঠনালী দ্বারা উচ্চারণ করতে তার এত কষ্ট হল কেন? মীরা নিশ্চুপ। উষান মাথা তুলে ফিচেল হেসে বলে,
মৌনতা সম্মতির লক্ষণ। চলে যাচ্ছি তাহলে। নিস্তব্ধ, শব্দহীন স্থানটায় ছোটখাটো বিস্ফোরণ ঘটল। মীরা হঠাৎ রেলিং হতে ঝাঁপ দিয়ে উষানের বুকে মাথা দিয়ে হুহু করে কেঁদে উঠল। নিজেকে আর তার পক্ষে সামলানো সম্ভব হয়নি। ক্রন্দনরত কণ্ঠে বলল, আপনাকে ইগনোর করে বুঝি আমি শান্তিতে ছিলাম? কতটা কষ্টে ছিলাম আমি জানেন? আমি আপনাকে ইগনোর করতাম যাতে আমার অতীতে কতটা কষ্ট হয়েছে তা আপনি বুঝতে পারেন তার জন্য। সেদিন তো বড় বড় ভাষণ দিচ্ছিলেন আমি না মানলে কিডন্যাপ করে তুলে নিয়ে যাবেন, আর আজ এতটুকুতেই হাল ছেড়ে দিচ্ছেন। আপনি নিষ্ঠুর, জঘন্যতম একটা ব্যক্তি উষান। দুহাতে উষ্ণ আলিঙ্গনে মীরাকে আবদ্ধ করল উষান। তার অধর কোণে হাসি, ম্লান হাসি। আসক্তি মাখা কণ্ঠে আচানক বলে উঠল, আমি নিষ্ঠুর, আমি জঘন্য। তুমি মায়াবিনী, প্রাণদায়িনী। আমি আধারের কলুষিত অন্ধকার। তুমি স্বচ্ছ, পবিত্র রশ্মি। আমি চাঁদের বুকের কলঙ্ক। তুমি চাঁদের সৌন্দর্যের প্রতিমা। তুমি বিশুদ্ধ প্রণয়ের প্রিয়তম হৃদয়েশ্বরী। ক্যাম্পে ফিরবেন না? রাত অনেক হচ্ছে। মীরার মিহি কণ্ঠস্বর। উষান জবাব দিল না, বরঞ্চ আরেকটু নিবিড়ভাবে মীরাকে বক্ষস্থলের সাথে চেপে ধরল। মীরা ধরেই নিল এবার তার হাড়গোড় সব ভেঙে চুরমার হবে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, তবুও মুখ ফুটে বলল না উষানকে সরে যেতে। উষান তার কাঁধে মাথা রেখে আখিজোড়া বন্ধ করে আছে। ঘন ঘন শ্বাস টেনে তার কেশের সুঘ্রাণ নিচ্ছে। কেশের একগুচ্ছ উষানের হাতের মুঠোয় বন্দি। খানিকক্ষণ বাদে কণ্ঠের খাদ নামিয়ে উষান প্রশ্ন করল, কি শ্যাম্পু ইউজ করো চুলে? আমিও এই শ্যাম্পু ইউজ করব। তাহলে যখন তোমাকে মিস করব তখন নিজের মাথায় চুল কেটে ঘ্রাণ নিয়ে অ্যাটলিস্টও একটু হলেও অস্থিরতা কমবে। মীরা গলায় শব্দকর হাসল। নম্র হাতে উষানের মাথায় হাত দিয়ে হাস্যরত অবস্থায় বলল, আপনার মাথায় চুল আছে যে কাটবেন? নাক মুখ কুঁচকে নিল উষান। আসলেই তো, তার মাথায় চুল কোথায় যে কাটবে? তাদের চুল বড় রাখার নিয়ম নেই। একটুখানি চুল বড় হতে নিলেই কেটে ফেলতে হয়। কিয়ৎ সময়ের সুখে থাকার প্রক্রিয়াটা বিফলে গেল ভাবার পর উষান তপ্তশ্বাস ছাড়ল সময় নিয়ে। বক্ষস্থলে মিয়ে থাকা মীরাকে দুই হাতে আগলে ধরল। ঘন, কাঁধ পর্যন্ত মীরার চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার চুল এত ঘন কিন্তু ছোট কেন মীরা? কেটে ফেলি। বড় চুল ভালো লাগে না। কিন্তু আমার যে লম্বা চুল পছন্দ। ভরাট কণ্ঠ। মীরার গা শিরশিরিয়ে উঠল। লোকটার আসক্তি মাখা কণ্ঠ এত চমৎকার কেন? শ্রবণ করা মাত্রই যেন হাত পা হিম হয়ে আসে সম্পূর্ণ। শান্ত বক্ষস্থলে উথাল পাতাল ঝড় বয়ে যায়। মীরা ঘুরে থাকল কিয়ংদশ। অতঃপর বলল, এখন থেকে বড় হলে আর কাটব না। জবাব আসল না কোনো। মীরা হাত ঘড়িতে সময় দেখল। তৎক্ষণাৎ আতকে উঠল সে। ছিটকে সরে গেল উষ্ণ আলিঙ্গন হতে। উষান একটু চমকে যায়। বলে, কি হয়েছে? মীরা ঘড়ি দেখিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখুন, 12টা বেজে গিয়েছে। ওই বিল্ডিংটায় আগে থেকেই বলা ছিল 12টার পর আর প্রবেশ করা যাবে না ভিতরে। স্থির ওষ্ঠাধর প্রসারিত হয়ে হাসির রেখা ফুটে উঠল। মীরা ভ্রু কুঁচকে নেয়। লোকটা হাসছে। কেন? আশ্চর্য। আপনি হাসছেন কেন? এত রাত। কোথায় যাব আমি? উষান অধর যুগল কোণে হাসি বজায় রেখে ক্ষীণ সুরে বলল, কেন আমি আছি না? আমার সাথে যাবে। কি?
পাগল, আপনার ক্যাম্পে গিয়ে আমি কি করব? আর ওখানে আমাকে ঢুকতে দিবে? বোকা মেয়ে, ক্যাম্পে কেন যাব? মীরা ললাটে ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সে। তারই ভুল, যদি একটু খেয়াল রাখত। তখন বেশ আবেগপ্রবণ হয়ে উষানকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল। তাদের দুজনের এতটা সময় কেটেছে বাহুডোরে আবদ্ধ হয়ে। সময়ের পরিধি সম্পর্কে খেয়ালই ছিল না। এক অদৃশ্য সম্মোহনী মোহে আটকে ছিল দুজন। মীরা জিজ্ঞেস করল, তবে কোথায় যাব? আর আপনি না ট্রেনিং দিতে এসেছেন? এভাবে ক্যাম্পে না ফিরলে সমস্যা হবে না। উষান উঠে দাঁড়াল। পকেট থেকে ফোন বের করতে করতে উত্তর দিল, ট্রেনিং দিতে এসেছি। নিতে না মেয়ে, আমি ক্যাম্প থেকে বের হতে পারব। নিয়ম আছে। বসো তুমি, আজ রাতের জন্য থাকার ব্যবস্থা করছি। পূর্ণিমার তখন দ্বিতীয় দিন। বেঞ্চিতে পা গুটিয়ে বসেছিল মীরা। এতক্ষণ পর পা দুটো ভূমি স্পর্শ করাল। চিনচিন করছে। পুরো একসময় একাধারে বসে থাকার কারণে পা দুটো অবশ হয়ে এসেছে। উঠে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করল। অদূরে দেখল উষান আসছে। সে মীরার নিকটে পৌঁছে বলল, চলো। মীরা পাল্টা প্রশ্ন করে চটপট, কোথায় যাব? বেশি প্রশ্ন করো মেয়ে। চলো আগে, গেলেই দেখতে পাবে। বাইকে করে আধা ঘন্টার মাঝখানে বিলাসবহুল এক বাংলোর সামনে এসে থামে বাইক। মীরা তার নেত্র যুগল বর্ষর করে দেখছে সম্মুখ। দর্শন করা শেষে কৌতূহলী কণ্ঠে বলল, এটা কার বাংলো? এখানে কেন এসেছি? উষান মাথার হেলমেট খুলতে খুলতে প্রত্যুত্তর করল, আমার ফ্রেন্ডের। আজ রাতটা এখানে থাকব। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে প্রেস করল না উষান। দরজার পাশে থাকা টাচস্ক্রিনে ফতাফত কয়েকটা সংখ্যা বসিয়ে দিল। অতঃপর ক্যাচ করে একটা শব্দ প্রতিধ্বনিত হল। স্ক্রিনে লিখা উঠল, পাসওয়ার্ড ম্যাচড। দরজা খুলে যাওয়ার পর মীরার হাত নম্রভাবে ধরে উষান অন্তর্ভাগে প্রবেশ করল। চারিপাশে আলিশান ভাব। দেখতে কিছুটা রাজপ্রাসাদের মতো লাগল মীরার নিকট। কিয়ত দূর যেতেই একটা 5 বছর বয়সী বাচ্চা ছুটে এসে উষানের পা জড়িয়ে ধরে চেঁচিয়ে বলল, চাচ্চু ইজ ব্যাক। আলগোছে বাচ্চাটাকে কোলে তুলে তার গালে চুমু খায় উষান। হৃষ্টচিত্তে জবাব দেয়, ইয়েস। হাউ আর ইউ টুইঙ্কেল? মিস মি? মিস ইউ লট চাচু। হোয়ার ইজ ইউর পাপা টুইঙ্কেল? ড্যাড ইন দ্য ওয়াশরুম। হি ইজ কামিং। টুইঙ্কেল লাফিয়ে উষানের কোল থেকে নামল। মীরার সামনে দাঁড়িয়ে চোখ গোল গোল করে ওকে দেখল কিছুক্ষণ। অতঃপর জিজ্ঞেস করল, হু ইজ সি? ইউর ওয়াইফ? উড বি ওয়াইফ। প্রিন্সেস। ওয়াও, সি ইজ টু মাচ কিউট চাচু। নিরুত্তর নির্বাক রূপে উষান আর টুইঙ্কেলের কথোপকথন শ্রবণ করছে মীরা। এতটুকু বাচ্চা মেয়ে, সে কিনা ওয়াইফ মানে বোঝে? আর কত সুন্দর স্পষ্টত ইংরেজিতে কথা বলছে টুইঙ্কেল। মীরা ধরে নিল টুইঙ্কেল নির্ঘাত বাংলাদেশী নয়। সে তাকালো উষানের পানে। তৎক্ষণাৎ উষান কণ্ঠের খাদ নামিয়ে তাকে বলল, টুইঙ্কেল বাংলাদেশে জন্মায়নি। আমার ফ্রেন্ড ইফরাদ ও এতদিন আমেরিকায় ছিল। কয়েক মাস হল বাংলাদেশে ফিরেছে। মীরা উষানের কথা শ্রবণ শেষে টুইঙ্কেলকে কোলে তুলল। মিষ্টি হেসে প্রশ্ন করল, হোয়াট ইজ ইউর নেম কিউটি? টুইঙ্কেল। টুইঙ্কেল ইফরাদ। এন্ড ইউর? মীরা। তাইরা তিমরোজ মীরা। টুইঙ্কেল মীরার গালে ফতাফত দুটো চুমু খেল।
বলল, সুইট নেম। সিঁড়ি বেয়ে নেমে এলো সুদর্শন এক পুরুষ। মীরা ধারণা করল সে টুইঙ্কেলের বাবা এবং উষানের সেই কাঙ্ক্ষিত বন্ধু। লোকটা নেমে এসে উষানকে জড়িয়ে ধরল। শেষে মুচকি হেসে বলল, ফাইনালি আসলি তুই আমার বাসায়? থ্যাঙ্কস টু ভাবি। হা, তার জন্যই এই প্রথমবার আমার বাসায় তোর আসা। লোকটি তাকালো এবার মীরার পানে। বলল, আসসালামু আলাইকুম আপু, আমি ইফরাদ। মীরা হেসে সালামের জবাব নিল। নিজের নাম বলে আবারও চুপ সে। ইফরাদ উষান কথা বলতে বলতে সামনে এগোল। মীরা যায় তাদের পিছু পিছু। টুইঙ্কেল তখন মীরার কোলে। মীরার চুল নিয়ে কিছু একটা করার আপ্রাণ চেষ্টা করছে। মীরা গভীর চোখে একবার তা দেখে বলে উঠল, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ মাই হেয়ার? উহু, নাথিং। টুইঙ্কেলের সাথে মীরার সখ্যতা গড়ে উঠল যেন অল্প খানিক সময়ের মধ্যেই। রাতের খাবার মীরার হাতে খেয়ে টুইঙ্কেল অনাবশ্যক জেদ ধরে সে মীরার সঙ্গে ঘুমোবে। ইফরাদ মেয়েকে বুঝিয়ে শুনিয়ে ধমকে ধামকেও নিজের সাথে নিতে পারেনি। শেষে সে হাল ছেড়ে বলল, ভাবি, আপনার কি সমস্যা হবে টুইঙ্কেল আপনার সাথে ঘুমোলে? সমস্যা না হলে আজ রাতের জন্য না হয় ও আপনার সাথে ঘুমোক। মেয়েটা আজ একটু বেশিই জেদ করছে। এর আগে কখনো এমন করেনি। আজ কি হয়েছে বুঝতে পারছি না। মীরা মৃদু কণ্ঠে আশ্বাস দিয়ে বলল, না ভাইয়া। কিসের সমস্যা? আপনি গিয়ে না হয় নিজের কাজ করুন। টুইঙ্কেল আজ আমার সাথেই থাক। ইফরাদ উষানের সাথে কথা বলতে বলতে বাহিরে চলে যায়। তারা রুম থেকে চলে যেতেই মীরা ব্যস্ত হয় টুইঙ্কেলকে ঘুম পাড়াতে। মেয়েটাকে ঘুম পাড়াতে তেমন একটা বেগ পেতে হয় না তার। ক্ষীণ সময়ের মাঝেই মীরাকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরে টুইঙ্কেল ঘুমে বিভোর। কিছুক্ষণ পর মীরা টুইঙ্কেলের পাশ থেকে সন্তর্পণে উঠে দাঁড়িয়ে বারান্দায় গিয়ে বসল। ফোন বের করে রুহিকে নিজের অবস্থান বলল। না হলে নিশ্চিত মেয়েটা চিন্তায় পাগল হয়ে যাবে। কথা বলা শেষে কল কেটে উঠতে নিবে তৎক্ষণাৎ কোথা থেকে উষান এসে তার কোলে এসে মাথা দিয়ে শুয়ে পড়ল। মীরা একটু ভরকায়। নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করে, আপনি এখানে? উষান নির্লিপ্ততা। সে পকেট হাতিয়ে একটা কাগজ আর কলম বের করে মীরার সামনে থাকা সেন্টার টেবিলের ওপর রাখল। অতঃপর বলল, কাগজটায় দ্রুত সাইন করো তো মীরা। ভাঁজ খুলবে না। মীরা ভ্রু কুঁচকে সন্দিহান গলায় বলল, কিসের কাগজ এটা? আমার সাইনই বা কেন দরকার এতে? দরকার আছে বলেই তো সাইন করতে বলছি। দ্রুত করো, আমার তাড়া আছে। ভাঁজ খুলে একটু পড়ে দেখি। চট করে উঠে বসল উষান। মুখশ্রীর অভিব্যক্তি বদলাল ক্ষীণ। চেহারা এলো থমথমে ভাব। গম্ভীর গলায় ফের বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো না মেয়ে? ওকে দেন ফাইন। চলে যাই আমি? সাইন করার দরকার নেই। কাগজ তুলে উষান উঠতে নিলে মীরা ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে আশ্চর্য, এভাবে বলছেন কেন? দিন, আমি করে দিচ্ছি সিগনেচার। কলম হাতে ধীরে সুস্থে মীরা সিগনেচার করল। অতঃপর কাগজ কলম ফিরিয়ে দিল উষানের কাছে। উষান বসল মীরার দিকে একটু নিবিড় হয়ে। কয়েকক্ষণ নীরবতায় কেটে যাওয়ার পর হুট করে উষান মীরার গাল ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। আচানক মীরার খয়েরি বর্ণের অধর জোড়া আঁকড়ে নিল নিজ ওষ্ঠাধরের মাঝে। মীরা থমকাল, ভীষণ চমকাল। হতবিহ্বল হয়ে চেয়ে রইল উষানের বদ্ধ নেত্র যুগলের পানে। অপরাহ্নের প্রথম প্রহর। রক্তিম বর্ণের অন্তরিক্ষের নিচে দল বেঁধে পুঞ্জ পুঞ্জ শুভ্র মেঘ ঘুরে বেড়াচ্ছে।
মেঘের আড়ালে সময়ের ঢাকা পড়েছে হরিদ্রা সূর্য। সময়ের তালে তালে সে নিজের বিদায় বার্তা জানাচ্ছে। সমীরে তখনও নিদারুণ তপ্ততা। দ্রুত পদে নিত্যপণ্যের দোকান থেকে বের হল মীরা। জলদি বাসায় ফিরতে হবে। ক্লাস শুরু হতে না হতেই ক্লাস টেস্টের রুটিন দিয়েছে তার, পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ বেশ। এখনও তেমন প্রস্তুতিই নেওয়া হয়নি। মীরা হাঁটা ধরল তপ্ত রোদ্দুরের মাঝেই। অন্তরিক্ষ হুট করে মেঘবর্ণ রূপ ধারণ করল। দানবীয় শব্দধ্বনি থেমে থেমে আছড়ে পড়ছে। মনে হয় রোদ্দুরের উত্তপ্তায় অতিষ্ঠ হওয়া মানুষদের স্বস্তি প্রদানের জন্য বৃষ্টি আসবে। মীরা লম্বা লম্বা কদম ফেলে হাঁটছে। তার পদচারণ ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে তো আবার কমে আসছে। বর্তমানে তার মন ও মস্তিষ্কের সকল নিউরন অন্যত্রে পড়ে। তারা গহীন চিন্তায় মগ্ন। মীরা বেশ মনোযোগ সহকারে ভাবছিল উষানের কথা। লোকটার সাথে তার যোগাযোগ, কোনরূপ কথাবার্তা নেই আজ 1 সপ্তাহের মতো হবে। উষানের কড়া শিডিউল মেইনটেইন করে ট্রেনিং দিতে হচ্ছে। উষান ট্রেনিং দিচ্ছে মূলত জুনিয়রদের, যাদের এসি পদের আওতাভুক্ত করা হয়। মীরা চরম আহত হয় যখন এই বার্তা তার কর্ণগোচর হয়। তার মাঝে মধ্যে আফসোস হয় বড্ড কেন সে এমন ব্যস্ত মানুষটার প্রেমে পড়ল। তপ্তশ্বাস ছাড়ল মীরা। বিড়বিড়িয়ে বলল, আপনাকে ছাড়া এক একটা মুহূর্ত যে আমার নরক যন্ত্রণা সমেত মনে হচ্ছে। আমি বাকি জীবনটা কাটাবো কি করে বলুন তো শেহজাদা। হাঁটার গতি বাড়ল। মস্তিষ্কের নিউরনে আটকে থাকা সেই সুন্দর দিনটার কথা মনে করল মীরা ফের আরও একবার। লাজুক নেত্রে দৃষ্টি নত করল তৎক্ষণাৎ। উষানের স্পর্শ। অনাকাঙ্ক্ষিত সেই স্পর্শ তার দেহে এখনও কাঁপুনি তৈরি করে। সে কি ভয়ঙ্কর অনুভূতি! তবে পরবর্তীতে যখন স্পর্শটার অধিকারের দিকটা খুঁজতে যায়, তখন তার অন্তঃকরণ, বক্ষস্থল অদৃশ্য কষ্টে জর্জরিত হয়। সে না হয় প্রথম দিন আবেগের বশে উষানকে জড়িয়ে ধরেছিল, কিন্তু পরবর্তী দিনগুলোতে তো দূরত্ব বজায় রেখে চলত। তাদের মাঝে যে এখনও কোনো পবিত্র সম্পর্ক গড়ে ওঠেনি, পরিণয় হয়নি। তাহলে সেই স্পর্শের কি নাম দেবে সে? আচানক ঝমঝমিয়ে বৃষ্টি নামল। উত্তপ্ত ভূমি শীতল হতে লাগল। মীরা সকল চিন্তা দূরে ফেলে হাতের ব্যাগগুলো ভূমিতে ফেলল শব্দ করে। 2 হাত দুদিকে ছড়িয়ে দিয়ে অন্তরিক্ষের পানে চেয়ে নেত্রজোড়া বন্ধ করে নিল। আহা বৃষ্টি! পরম শান্তির বৃষ্টি। বৃষ্টিবিলাসে মত্ত হল সে। অদূরে নাম না জানা গাছে বসে থাকা নীলচে রঙের পাখি দুটো বোধহয় মুগ্ধ হয়ে দর্শন করল শ্যামকন্যার বৃষ্টিবিলাস। শুভ্র প্রভাতের আগমন ঘটেছে কিয়ৎকাল পূর্বেই। তখন সময় 6টা ছুঁই ছুঁই। অত্যন্ত তাড়াহুড়ো করে বরফ সমেত ঠান্ডা পানি দিয়ে গোসল করে মাত্র বাথরুম থেকে বের হল উজান। তার কোমরে তোয়ালে পেঁচানো। শরীরে বাকি পোশাক বলতে আর কিছুই নেই। ঠান্ডায় এক প্রকার দাঁতে দাঁত লেগে আসছে তার। কাল রাতে অবিরত বর্ষণ বর্ষিত হওয়ার দরুন পানি এতটা ঠান্ডা হয়ে রয়েছে। বাম হাত দিয়ে অন্য আরেক তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সবেই কক্ষের মাঝখানে এলো তৎক্ষণাৎ কোনো নারীর বিকট এক চিৎকার কর্ণপাত করে হাত ফসকে উজানের তোয়ালে পড়ে গেল ভূমিতে। ও মাই গড! ছি! এটা আমি কি দেখলাম! সিয়া উজানকে এক পলক দেখে চটজলদি উল্টো ঘুরে দাঁড়াল। উজান ভীষণ চমকে দ্রুত করে বিছানায় পড়ে থাকা সবুজ রঙের কাপড়টা নিজের সহিত পেঁচিয়ে নিল। অতঃপর প্রশ্ন ছুড়ল, কি আশ্চর্য মিস লাফালাফি! আপনি এত সকালে আমার ফ্ল্যাটে, আমার রুমে কি করছেন? সিয়া উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে বসল। আগে বলুন,
আপনি কি গায়ে পোশাক জড়িয়েছেন? আমি কি ঘুরব? অবশ্যই। আমি ব্যাঙদের মতো নির্লজ্জ নই যে যার তার রুমে হুটহাট প্রবেশ করব। সিয়া চটে গেল প্রচণ্ড পরিমাণে। তিক্ত কণ্ঠে বলল, আপনি আবার আবার আমাকে ব্যাঙ বলছেন? আচ্ছা, আমাকে কোনো এঙ্গেলে আমাকে ব্যাঙের মতো লাগে বলুন তো? আমি কি ব্যাঙের মতো দেখতে নাকি ব্যাঙের মতো ঘ্যাঙর? ঘ্যাঙর করে ডাকি? ওষ্ঠ দ্বারা অধর চেপে মৃদু হাসল উজান। বলল, ব্যাঙের মতো দেখতে কিনা জানি না, কিন্তু মাত্রই তো ব্যাঙের মতো করে ডেকে দেখালেন। আর কি লাগে? প্রমাণ হলো তো আপনি ব্যাঙ। এন্ড মিস। আপনি কিন্তু দারুণ ডাকতে পারেন ব্যাঙের মতো। রুষ্ট চাহনি নিক্ষেপ করল সিয়া। কটমট করে কিছু বলতে নিয়েও থেমে গেল। লোকটা তাকে কথার জালে ফাঁসাচ্ছে। দারুণ চালাক মানব তো। মৌনতা বজায় নীরবতা ধ্বংস করে উজান বলে উঠল, কিসের জন্য আমার ফ্ল্যাটে এসেছেন বললেন না তো মিস ব্যাং? আর আমার বাসার ঠিকানা পেলেন কোথায়? ফ্ল্যাটের দরজাই বা কে খুলে দিল? উজানকে মাথা হতে পা পর্যন্ত পরখ করে সিয়া বাঁকা হাসি দিল। হাসিটা দর্শন করা মাত্র ভ্রু কুঁচকে নেয় উজান। মেয়েটার মাথায় আবার কি শয়তানি ঢুকল? কে জানে। 2 কদম এগোল সিয়া। ক্ষীণ সুরে বলল, এসেছিলাম তো এক কাজে। কিন্তু এখানে এসে যে আপনাকে হাফ লেডিস অবস্থাতে দেখব তা কে জানত? জানলে আরও আগে আসতাম আমি। ইস, দারুণ বিনোদন দিলেন সকাল সকাল উজান সাহেব। হকচকিয়ে নিজের প্রতি দৃষ্টিপাত ফেলল উজান। তৎক্ষণাৎ তার চক্ষু ছানাবড়া। তাড়াহুড়ো করে এটা কি গায়ে জড়িয়েছে সে? উমাইশার শাড়ি? মাই গড, কি লজ্জাজনক ব্যাপার স্যাপার। উজান উঠে পড়ে দৌড় লাগালো বাথরুমে। সিয়ার অবস্থা তখন হাসতে হাসতে নাজেহাল। ফুলো ফুলো গাল দুটো তার হাসতে হাসতে ব্যথায় জর্জরিত হয়ে নাজেহাল অবস্থা। তবুও হাসি যেন থামার নামই নিচ্ছে না। তখন সায়ংকাল। অম্বর জুড়ে ক্ষীণ নীলাভাব বজায় রয়েছে। ক্ষণকালে সেইটুকুও বিদায় নিচ্ছে ধীরে ধীরে। অম্বরের এক কোণে টিমটিম করে জ্বলছে সন্ধ্যাতারা। শীতল সমীরের সাই সাই পদচারণ। এক ফালি চাঁদের রশ্মি প্রতিফলিত হয়েছে নিখুঁতভাবে মীরার বাসার সামনের সুইমিং পুলে। অত্যন্ত মনোযোগ সহিত মীরা তাই লক্ষ্য করছিল এতক্ষণ যাবৎ। মাঝে মধ্যে মৃদু শব্দে মুখশ্রী কুঁচকে হাঁচি দিচ্ছে। রুহি গম্ভীর মুখে বসে। মীরা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আর কতক্ষণ এমনে বসে থাকবি? সরি বললাম তো নাকি? প্রমিস ইয়ার। আর ভিজব না বৃষ্টিতে। একটু নরমাল হয় এবার। জবাবহীন রুহি। নীরবে প্রস্থান করল কক্ষ হতে। মীরা হতাশ হয়। মেয়েটা এত রাগছে কেন? একটু তো বৃষ্টিতেই ভিজেছে। সুইসাইড তো আর করার চেষ্টা করেনি। আশ্চর্য। কিয়ংদশ বাদে রুহি আসল। মীরার পায়ে ধপ করে বসল। হাতে তার এলোমেলো ধোয়া উড়ন্ত কফির মগ। মীরার হাতে মগ দিয়ে হতাশ কণ্ঠে বলল, গম্ভীর স্বভাবের অ্যাক্টিং করা এত কঠিন কেন জান? ভাবছিলাম আজ সারাদিন তোর ওপর রাগ কইরা গম্ভীর হয়ে থাকমু। পারলাম না। নাকে কেমন উসখুস করে। কফি গলাধকরণ করতে করতে মীরা হঠাৎ কেসে উঠল। জিজ্ঞেস করল, গম্ভীরের অ্যাক্টিংয়ের সাথে নাকের কি সম্পর্ক? আশ্চর্য। আছে, আছে। বুঝবা না তুমি। খাও এখন জলদি। আমি একটু আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বইলা আসি। মীরা বামভ্রু উঁচু করে বলল, নতুন? কবে হলো?
রুহি একটু লাজুকলতা রূপ ধরার ভাঙ ধরল। হল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে থেমে থেমে বলল, এই তো কয়েকদিন। কাহিনী দেখছ বেইব? আমি লজ্জা পাওয়ার ও অ্যাক্টিং করতে পারি না। কি মুশকিল? কৌতুক শুনেছে। এমনিভাবে হাসল মীরা। রুহি ততক্ষণে ফোন হাতে নিয়ে পাশের কক্ষে চলে গিয়েছে। মীরা উঠে দাঁড়াল। উদ্দেশ্য তার কিচেন। হাতের কফির মগটা ধৌত করা প্রয়োজন। পথিমধ্যে যেতেই আচানক ফোনের মেসেজ টোন কর্ণপাত হল। ফিরে আসা বৃদ্ধা আঙুল দ্বারা টাচস্ক্রিনে স্পর্শ করতেই তার নেত্র সম্মুখে দৃশ্যমান হল ইংরেজি বর্ণমালার মাধ্যমে প্রেরিত ছোট্ট একটা বার্তা। বার্তাটি কিছুটা এরূপ, Come to the ground floor, I am waiting for you, come first. ফোন, হাতের কফি মগটা অবিন্যস্ত রূপে পড়ে রইল ম্যাট্রেসের ওপর। ধোপাধপ পা ফেলার শব্দে ধীরে ধীরে মিলিয়ে গেল। অনেকটা হাওয়ায় উড়ে কথাটার মতো করেই মীরা বাতাসের বেগে ছুটল গ্রাউন্ড ফ্লোরে। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পরই হাঁপাতে হাঁপাতে চারপাশে নজর বুলাল। কোথায় সে? শটান হয়ে দাঁড়িয়ে সামনে এগোতেই বাধা প্রদান করা হল পেছনে হতে। একজোড়া শক্তপোক্ত হাত তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। চিবুক এসে স্থাপন হল তার কাঁধে। এই উষান। মীরার তা বুঝতে বেগ পেতে হল না। ক্ষীণ সময় বাদে ভরাট কণ্ঠে উষান বলে উঠল, আম হেয়ার ম্যাডাম, আম হেয়ার। রজনীর তৃতীয় প্রহর। জানালার উন্মুক্ত কপাট দিয়ে মুক্ত সমীর সাই সাই করে কক্ষে প্রবেশ করছে। হিম অনিল। মীরা কাঁপুনি দিয়ে জোরসড়ো হয়ে চেপে বসল। দৃষ্টি ফেলল ল্যাপটপ স্ক্রিনে। স্ক্রিনে স্পষ্টত দৃশ্যমান উষানের ঘুমন্ত মুখশ্রী। মীরা বিরক্ত হয়। মাত্রাতিরিক্ত বিরক্ত। উষানের যদি ঘুমোতেই হতো তাহলে তাকে ফোন দিয়ে এভাবে বসিয়ে রাখার মানেটা কি? কই এতটা দিন, পুরো 3 সপ্তাহ পর ফোন দেয়ায় উষান তার সাথে একটু কথা বলবে তা না। লোকটা ঘুমাচ্ছে। বিরক্ত ভঙ্গিতে কণ্ঠ দ্বারা শব্দ উচ্চারণ না করে মীরা ল্যাপটপের স্ক্রিনে পরাপর কয়েকবার টোকা দেয়। বেশ জোরে। যার দরুন উষানের তন্দ্রা কাটে। চোখ পিটপিট করে তাকায় মীরার পানে। বিরক্ত সহিত বলে, কি সমস্যা? ঘুমোতে দিচ্ছ না কেন? মীরা ফুঁসে উঠল। কণ্ঠে কঠোরতা টেনে বলল, আপনি কি আমায় ফোন দিয়েছেন এভাবে আমায় বসিয়ে রেখে ঘুমানোর জন্য? হ্যাঁ, তবে তোমাকে তো আর বসে থাকতে বলিনি। তুমি চাইলে শুয়েও থাকতে পারো, পড়তেও পারো, যা ইচ্ছে করতে পারো, শুধুমাত্র স্ক্রিনের সামনে থাকলেই চলবে। এমন করে লাভ? এতদিন পর ফোন দিলেন, একটু কথা বললেন না? উষান শোয়া থেকে উঠে বসে মৃদু হেসে মাথার চুল এলোমেলো করে নিজের। কতক্ষণ পর মীরাকে সূক্ষ্ম দৃষ্টিতে দর্শন করতে করতে শুধায়, আমি ঘুমাই কতক্ষণ জানো মীরা? মাত্র 3 ঘন্টা। এই 3টা ঘন্টা আমি ঘুমাতে পারি না কিছুতেই। বারবার তোমার চেহারা চোখের সামনে ভাসে। তোমার হাসি, তোমার হুটহাট রাগ করার দৃশ্য, এসব আমায় ঘুমোতে দেয় না কিছুতেই। ফোন তেমন একটা ইউজ করা হয় না ক্যাম্পে, বাট আজ তোমার কথা মনে পড়ল। ভাবলাম পাশে না হোক অদূরে তোমার অস্তিত্ব আমার পাশে থাকলেও ঘুম হবে জম্পেশ। তাই এমনটা করা। বুঝেছ? আমি প্রায় 2 সপ্তাহ ঠিকমতো ঘুমাইনি। একটু ঘুমাতে দাও। এত নিষ্ঠুর হলে চলে? মীরার কঠিন হৃদয় গলল। গলে পানির মতো স্বচ্ছ এবং নরম হল। তার দৃষ্টিপাত আটকাল উষানের মুখশ্রীতে। উষান যে ঘুমোয়নি কতদিন তার স্পষ্টত প্রমাণ দিচ্ছে উষানের নেত্রজোড়া, মুখশ্রীর বেহাল দশা। মীরার আচানক তিক্ত খারাপ লাগায় মন প্রাণ উজাড় হল। সে কণ্ঠের খাদ নামিয়ে বলল, খেয়েছেন রাতে?
হু, তোমার খাওয়া হয়েছে নাকি খাওনি এখনো? তাহলে আমি কল কাটি। খেয়ে আসো। মীরা অস্থির চিত্তে তাকাল। তার নেত্র যুগলে অস্থিরতা ফুটে। উত্তেজিত হয়ে বলল, আর একটু দেখি না। উষান হেসে ফেলল। বলল, কি দেখবে? আমায় আর কখনো দেখনি? আচ্ছা, আমি ছবি পাঠাচ্ছি, মন ভরে দেখিও। ওকে, আল্লাহ হাফেজ। উহু, আমি বলতে চাচ্ছিলাম আরেকটু কথা বলি না? উষান জোরাল শ্বাস ফেলল। কণ্ঠে অসহায়ত্ব টেনে বলল, টাইম শেষ মীরা। এর থেকে বেশিক্ষণ কথা বলা যাবে না। আমাকে ট্রেনিং দিতে যেতে হবে। যাদের আমি ট্রেনিং দেই তারা ঘুম থেকে উঠে বসে আমার অপেক্ষায়। যেতে হবে যে। জেদ করে না। আপনি তো ঘুমাতেই পারলেন না আমার জন্য। এখনই যেতে হবে? একটু ঘুমান। উষান গায়ে সাদা শার্ট জড়িয়ে নিচ্ছিল। তারই মাঝে ব্যস্ত গলায় বলে উঠল, আমি এমনিতেও ঘুমাতে পারতাম না তোমাকে সামনে রেখো। তুমি আমার মাদকতা। মাদকতাকে সামনে রেখে তাকে দর্শন না করে দেদারসে আমি ঘুমাই কি করে? কয়েকপল চোখে চোখে কাটল। বিদায় বার্তা ছাপিয়ে আসল। উষান মীরাকে আরেক নজর দেখে চটজলদি ফোন কাটল। দুজনের মাঝেই ব্যবধান অনেকাংশ। এই ব্যবধান ঘুচিয়ে অন্তঃস্থল ছটফট করাটা শিথিল করার উপক্রম নেই বইকি। তবে একটিবার চক্ষু দর্শন যেন তাদের জন্য অনেক অনেক কিছু। তারপর কাটল কয়েক মাস। বড়জোর 3 মাস তো হবেই। মীরার আর তার শেহজাদার সাথে বাক্য আলাপ হয়নি। লোকটা নিশ্চিত তুমুল পরিমাণে ব্যস্ত। এই ভেবে ভেঙে আসে আর্তনাদময়ী ক্রন্দন থামিয়ে রেখেছে মীরা। তার মন উচাটন হয়ে। কবে কবে পাবে আবার দর্শন উষানের? কবে সেই গায়ে কাঁপুনি ধরা কণ্ঠস্বর শ্রবণ করতে পারবে? মীরার পড়াশোনা চলছে পুরোদমে। পরীক্ষার চাপে তার বেহাল দশা। শত ক্লান্তির মাঝে উষানের সাথে কথা বলার প্রহর, রুহির উদ্ভট কথা শুনে খিলখিল করে হাসা, টুইঙ্কেলের সাথে চমৎকার কিছু সময় অতিবাহিত করা, মায়ানের সাথে রাত নামলেই দীর্ঘক্ষণ আড্ডা, বাবার কণ্ঠ শুনে ক্লান্তি মেটানোর চেষ্টা, এভাবেই কাটছিল মীরার দিনকাল। কখনো অস্থির মন আছড়ে পড়ত মন খারাপ নিয়ে, তখন নিজেকে কায়দা করে সামলায় মীরা। ভেঙে পড়া চলে নাকি এতটুকুতে? মিষ্টি রুহি আমার চকলেট খেয়ে ফেলেছে। মীরা মাহদির সাথে কথা বলছিল। বাবাকে বিদায় জানিয়ে সে কল কেটে এগোল টুইঙ্কেলের নিকট। মেয়েটা গাল ফুলিয়ে কাদো কাদো চাহনি নিক্ষেপ করে আছে। লজ্জাবতী গাছে ছোঁয়া দিলেই যেমন তারা কুকড়ে যায়, তেমনি টুইঙ্কেলকে এখন আহ্লাদ সহিত কিছু বললে নিশ্চিত সে কেঁদে কেটে একাকার করবে। হলোও তাই। কি হয়েছে প্রিন্সেস? টুইঙ্কেল নাক ফুলিয়ে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে হাত নাড়িয়ে অভিযোগের সুরে বলল, রুহি, ওই লাফছাপ আমার চকলেট খেয়ে নিয়েছে মিষ্টি। ব্যাড গার্ল। ওকে বকে দাও এক্ষুনি। মীরা টুইঙ্কেলকে দুহাত বাড়িয়ে কোলে তুলে গালে লেগে থাকা পানি মুছে দিয়ে আদুরে গলায় বলল, কাঁদে না সোনা। আমি এক্ষুনি রুহিকে ধরে বকে দিচ্ছি। ওকে ওকে। মীরা রুম থেকে বেরোনোর পূর্বেই রুহি আসলো তার রুমে। রুহিকে দর্শন মাত্র মীরা কপাট রাগ দেখিয়ে বলে, তুই ওর চকলেট খেয়েছিস রুহি? রুহি ভনিতা ছাড়া জবাব দেয়, হ্যাঁ। টুইঙ্কেলের থেকে কেন নিয়ে খেলি? বাচ্চা মানুষ ও। তোর খাওয়ার হলে বাহির থেকে কিনে আনতি। খাওয়ার একটা ভ্যালিড রিজন আছে জান। এইটা তো শোন আগে। মীরা ললাটে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কি রিজন?
টুইঙ্কেল মিল্ক বার খাচ্ছিল। ধবধবে সাদা রঙের চকলেট। দেখ টুইঙ্কেল, এমনিতেও কাগজের মতো সাদা, এখন যদি আবার সাদা চকলেট খেয়ে আরো সাদা হয়ে যায়। টুইঙ্কেলের ব্যাপার আমি রিস্ক নিতে পারবো না মীরা, তাই খেয়ে ফেলেছি। রুহির অহেতুক বক্তব্য শ্রবণ করে মীরা রক্তিম দৃষ্টিতে তাকায়। রুহি আমতা করতে করতে কামড়া হতে পগার পার। রুহি যেতেই মীরা হাসে, গলায় শব্দ করে। চৈত্র মাসের অন্তিমকাল। উষ্ণ বাতাবরণ ধীরে ধীরে শীতলতার প্রক্রিয়া শুরু করছে। উষ্ণাগম মেদিনী তখন তুমুল ব্যস্ত বর্ষাকে বরণ করতে। হিম বর্ষণের ধাপ ইতিমধ্যেই আরম্ভ হয়েছে। অম্বরে বিরাজ করা ধূসর মেঘেরা বৃষ্টি নামার তাল বুনছে প্রতিনিয়ত। প্রভাতের শুরুতে কিংবা বাতাবরণের তৃষ্ণিমভাব আগমনকালে হঠাৎ হঠাৎ দানবীয় বজ্রপাত আছড়ে বর্ষণ নেমে সিক্ত করছে মর্মর শুকনো সব গাছের পাতা। সায়ংকাল নামতেই ফের মেঘ জমেছে অন্তরিক্ষ জুড়ে। কমলাটে মেঘ। পশ্চিম অম্বরে তারা বিচরণ করছে নিজ মনে। নীলাভাব অন্তরিক্ষে আচানক কমলাটে মেঘ দেখতে দারুণ লাগছে। বজ্রপাতের কর্কশ ধ্বনি আচানক মৌনতা বিরাজমান পরিবেশে হানা দিতেই খানিক কেঁপে উঠল মীরা। সে এতক্ষণ যাবৎ অত্যন্ত মনোযোগ সহকারে সাদা খালি কাগজে লিখতে ব্যস্ত ছিল। মীরা নিজের বসার স্থান ছেড়ে উঠল। দ্রুত পদে পা ফেলে গিয়ে জানালার কপাট তাড়াহুড়ো করে বন্ধ করল। বৃষ্টি আসবে। বৃষ্টিবিলাস করার তুমুল আগ্রাসী ইচ্ছেটাকে আপাতত সে মাটিচাপা দিয়ে ফের নিজের পূর্বের স্থানে এসে বসল। অ্যাসাইনমেন্ট দিয়েছে বিশ্ববিদ্যালয় হতে, কালই জমা দিতে হবে। এখনো অনেক অনেক লেখা বাকি তার। ক্লাস টেস্ট শেষ হতে না হতেই শ্বাস ফেলার সুযোগ দেয়া হয়নি তাদের। লিখতে বসেও লেখায় পূর্ণ মনোযোগ টানতে পারছে না মীরা, কারণটা মস্তিষ্কের তোষামোদ। কিছু দিন ধরে সে ভীষণ ক্ষুব্ধ, ভয়ানক রেগে। তবে তা অন্তঃকরণে। এই মনোগুপ্ত রাগটার কারণ উষান। উষান গত সপ্তাহে তাকে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরপরই লোকটা তাকে বারংবার অর্ধবু বলে সম্বোধন করছিল। মীরাবার কয়েক জিজ্ঞেস করেছে অর্ধবু মানেটা কি। এই লোক তাকে সেদিন অর্ধবু শব্দটার বিশদ বর্ণনা দেয়নি, এমনকি এই শব্দ সম্পর্কিত কিচ্ছুটি বলেনি। বদ উষান সেদিন তাকে সম্পূর্ণ এড়িয়ে কল কেটে দিয়েছিল। এবং আজ 8 দিন উষান একটা ফোনও করেনি তাকে। ভীষণ ভীষণ রাগ দমন করে মীরা করেছিল বদটাকে ফোন, কিন্তু সেই লোক রিসিভ করেনি। কি পরিমাণে বদ ভাবা যায়। মীরা ভাবনা ছুঁড়ে ফেলল অদূরে। মনোনিবেশ করল সাদা সুন্দর কাগজগুলোতে। একটু ধ্যান দিয়ে আশপাশে তাকালেই সে দেখতে পেত উষানের তার প্রতি গভীর চাহনি। দরজার সাথে হেলান দিয়ে উষান এক ধ্যানে মীরাকে অবলোকন করছে প্রায় 25 মিনিট পেরোবে। ধৈর্যের বাঁধ তার এবার হুট করেই ভাঙল। লম্বা লম্বা কদম ফেলে এগোল মীরার নিকটবর্তী। নিঃশব্দতা ধ্বংস করে উঁচু কণ্ঠে বলল, কেউ কি আছে? রবার দিয়ে কাগজ ঘষা বাদ দিয়ে মাথা তুলল মীরা। চমকিত তার দৃষ্টিপাত গিয়ে নিবন্ধ হল উষানের ওপর। মীরার মুখশ্রীর দশা দেখে উষান বুঝেই নিল এই মেয়ে এখন ঘরে আছে। আপাতত আর কথা বলবে না। তাই সে প্রস্তুতি নিল দ্বিতীয় শব্দটি কণ্ঠনালী দ্বারা উচ্চারণ করার। তবে তাকে ভীষণ রূপে চমকে দিয়ে মীরা চেয়ার ছেড়ে তড়িৎ বেগে উঠে শটান দাঁড়াল তার সন্নিকটে। দ্রুত কণ্ঠে বলল, একদম আমার রুম থেকে বের হন আপনি, নয়তো এক্ষুনি থাপ্পড় বসাবো আপনার গালে। চমকে দিতে এসে নিজেই চমকে যাওয়ার অনুভূতিটা ভীষণ অন্যরকম। উষান কপালে সূক্ষ্ম বলিরেখা ফেলল।
তার ভ্রু যুগলের মাঝে ভাঁজ পড়ল সুন্দর করে। কিতক্ষণ অতিবাহিত হওয়ার পর প্রশ্নবিদ্ধ কণ্ঠে সে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? এত রেগে কেন আমার ওপর? আমি কি কোনো ভুল করেছি? মীরা তেতে উঠল। তিক্ত কণ্ঠে চেঁচিয়ে বলল, না, কিছুই করেননি আপনি। আপনি তো মিয়া সাধুপুরুষ। সাধুপুরুষরা আবার কিছু করতে পারে? উহু, এই আমি 8 দিন ধরে আপনাকে আমি কল দিচ্ছি আর আপনি সেই কল রিসিভ করছেন না, এটা কি কোনো ভুল হলো বলুন? একদমই না। পরশুদিন আপনাকে কিছু জিজ্ঞেস করলাম আর আপনি তার জবাব না দিয়ে চলে গেলেন। এটা কি কোনো ভুল নাকি? আরে না, এসব কোনো ভুলই না। এসব হচ্ছে ভদ্রতা। আধুনিক যুগের উষান নামক ব্যক্তির তৈরি করা ভদ্রতা। শান্ত, মৌনতার পরিপূর্ণ উষানের দৃষ্টিপাত। সে এক ধ্যানে ফের মীরাকে অবলোকন করা শুরু করেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মীরাকে। দর্শন করা শেষে অধর যুগল কোণে সে শ্লেষের হাসির রেখা মৃদু করে টানল। এক হাত বাড়িয়ে কাছে টেনে নিল মীরাকে। ছটফটে, জেদি স্বভাবের মীরা 2 হাত দিয়ে ইচ্ছেমতো উষানের বাহুতে আঘাত করলেও উষান তাকে কিঞ্চিত পরিমাণ ছাড়ল না, নড়ল না। বরঞ্চ সে নিজ স্থানে অটল। মীরার গালে নম্র হাত রাখল সে। বলল, আদর চাই ম্যাডাম। এক মুহূর্তের জন্য হতবিহ্বল হয়ে পড়ল মীরা। শুকনো ঢোক গিলল পরপর 2 বার। অতঃপর খানিক এলোমেলো, অগোছালো কণ্ঠে বলল, কি সব উল্টোপাল্টা কথা বলছেন? আশ্চর্য। উষান সামান্য হাসল। এই তো বাঘিনী নম্র হয়েছে। উষান তার এক মুক্ত হস্ত স্থাপন করল মীরার কোমরে। আরেক হাত রাখল মীরার ঘন কেশের উপরিভাগে। লম্বা এক শ্বাস টেনে বলল, উল্টোপাল্টা না সত্যি। আমার খোঁজ করছিলে কেন? আদর পাওয়ার জন্যই তো। নাও দিলাম আদর। কথার ইতি টানতেই উষান তার অধর ছোঁয়া স্পর্শ করালো মীরার কুচকুচে কালো কেশে। আচানক হাতের কালো ঘড়িটায় সুতীক্ষ্ণ আওয়াজটা তাকে বার্তা দিল ফিরে যাওয়ার সময় হয়েছে। উষান ছিটকে ছেড়ে দিল মীরাকে। যেতে যেতে বলল, কাল টুইঙ্কেলের বার্থডে। সেলিব্রেশন বাহিরে করতে চাচ্ছে ইফরাদ। সকালে রেডি থেকো, আমি এসে তোমায় নিয়ে যাব। টুইঙ্কেল তো তোমাকে ছাড়া কোথাও যেতেই চায় না। কিয়ৎ মূঢ়ত পূর্বের নিস্তব্ধতা ফের ঝেঁকে ধরল কক্ষটাকে। মীরা তখন বিমূঢ়। আনমনে এক হাত গালে রেখে দরজার পানে ফ্যালফ্যাল দৃষ্টিপাত এলিয়ে রেখেছে। অন্তঃকরণে পাকাপোক্তভাবে সে ঠিক করেই ফেলল, আচানক এই কর্মের কারণে কাল উষানকে সে থাপ্পড় মেরাই ছাড়বে। টুইঙ্কেলকে বাংলা শিখিয়েছে মীরা। মেয়েটা এখন অনেকটা বাংলা বলতে পারে, তবে আধো আধো। বেগুনি রঙের শেষ ফিতেটা বাঁধা শেষে টুইঙ্কেলকে নিজের দিকে ফিরাল মীরা। নেত্রযুগল কার্নিশ হতে আইলেনার আঙুলের ডগায় নিয়ে টুইঙ্কেলের কপালে পড়ে থাকা সোনালি ছোট্ট কেশগুচ্ছের মাঝে আঙুল ছোঁয়াল। বলল, প্রিন্সেসকে কত কিউট লাগছে আজ। একদম এক্সট্রা এক্সট্রা কিউট। টুইঙ্কেল হাসল। ফট করে চুমু খেল মীরার নির্মেদ গালে। মীরার কৃষ্ণবর্ণের কপালে পড়ে থাকা কেশ কানের পিঠে গুজে দিয়ে মিষ্টি কণ্ঠে বলল, তোমাকেও কিউট লাগছে মিষ্টি। রিনরিনে মিষ্টি সুরের মাঝে হঠাৎ ধোপাদপ পা ফেলার শব্দের উৎপত্তি। টুইঙ্কেলের চুল কালো রিবন ফিতে দিয়ে আটকে দিয়ে মীরা একবার দৃষ্টি ফেলল দরজার পানে। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয় রুহি। মুখশ্রীতে তার বিরাজ করছে চরম হৃষ্টচিত্ততা। গমগম সুরে সে বলে উঠল, টুইঙ্কেল, লুকিং টু মাচ প্রিটি বেবি। থ্যাংক ইউ লাফছাপ। নিমিষেই রুহির মুখশ্রীতে আধার নামল। টুইঙ্কেল তাকে লাফছাপ বলে ডাকে আধো গলায়।
এই নামটা তার পছন্দ নয়, ভীষণ অপছন্দের। নামটা মীরা শিখিয়েছে টুইঙ্কেলকে। রুহির মুখশ্রী দর্শন করা মাত্র নিজের কালচে ওষ্ঠাধর চেপে মৃদু হেসে নিজের কাজে ব্যস্ত হল মীরা। কিয়ংদশ বাদে টুইঙ্কেল তার এক আঙুল তুলে রুহির দিকে তাক করে বলল, এই লাফছাপ কে নিব না মিষ্টি? লাফছাপ বেশি লাফালাফি করে, দুষ্টু। রুহি অসহায় চাহনি নিক্ষেপ করল। টুইঙ্কেলকে এসব কথাবার্তা যে মীরা শিখিয়েছে তা সে হাড়ে হাড়ে নিশ্চিত। মলিন কণ্ঠে রুহি বলল, তোর সাথে আমার কোনো জন্মের শত্রুতা বইন? বল কোনো জন্মের? টুইঙ্কেলকে দিন দিন আমার নামে উল্টাপাল্টা শেখাস। আমি কি তোর জামাইয়ের সাথে ফ্লার্ট করি? উড়ন্ত চুম্মা ছুড়ে দেই? না তো। তাইলে? মীরা বিরক্তি সহিত জবাব দিল, তুই আমারে বিরক্ত করস। এইটা তোর সর্বমূল দোষ। এখন যা এখান থেকে। বিরক্ত করিস না আর। রেডি হ জলদি। উশান এবং ইফরাদ আসে সকাল 10টায়। তারা আসার পরপরই রওনা হয় সবাই। মীরা প্রতিটা সময় উশানকে সম্পূর্ণ এড়িয়ে চলেছে। উশান কাছে আসতে নিলেই সে দূরে পালিয়েছে। লোকটার কোনো ঠিক নেই। কখন কি করে বসে কে জানে। দুপুর 3টে ছুঁই ছুঁই। আশপাশের সুন্দর এক রেস্টুরেন্টে দুপুরের ভোজন করার সিদ্ধান্ত নিল ইফরাদ। তারই পরিপ্রেক্ষিতে আপাতত স্থান দর্শন করা বাদে সবাই রেস্টুরেন্টে এলো। টুইঙ্কেল মুখ ভার করে বসে আছে, কারণ সে খেলছিল। খেলার মাঝে বিরক্ত করলে তার রাগ লাগে প্রচণ্ড। কিন্তু এখানে মীরা আছে। মীরার সামনে সে নিজের রাগ প্রদর্শন করাতে চায় না বিধায় মুখ ভার করে বসে। ইফরাদ মেয়েকে চুপচাপ বসে থাকতে দেখে একটু চমকাল। মেয়ের গাল টেনে দিয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে আম্মু? এত চুপচাপ যে আপনি? টুইঙ্কেল চুল নাড়াচাড়া করতে করতে জবাব দিল, আমি তো চুপচাপই থাকি পাপা। তুমি হঠাৎ এভাবে বলছো কেন? ইফরাদ এবার থমকাল। ঘাড় বাঁকিয়ে মীরাকে দর্শন করে সে নিশ্চিত হল মেয়ের এই অদ্ভুত আচরণের কারণ সম্পর্কে। টুইঙ্কেল মীরার সামনে সর্বদা পরিপাটি, নম্রভদ্র থাকার চেষ্টা করে। এই বিষয়টি সম্পর্কে সে অবগত হয়েছে কিছুদিন পূর্বে। উশান এসে শব্দ করে বসল মীরার পাশটায়। পিঠ এলিয়ে দিল পিছনে। লম্বা শ্বাস টেনে আখিজোড়া বন্ধ করে নিল। রুহির সাথে কথা বলার ফাঁকে বিরতি দিয়ে মীরা ওর চোখে তাকাল উশানের পানে। পরপরই নজর সরিয়ে সামনে তাকাল। 2-3 মিনিট পর নেত্র যুগল উন্মুক্ত করে উশান আশপাশ দেখল। যে যার যার কাজে ব্যস্ত। মীরা একা বসে ফোনে নজরবন্দি করে রেখেছে। আলগোছে নিজ স্থানে হতে নড়েচড়ে মীরার কানের নিকট অধর জোড়া নিয়ে ফু দেয় সে। মীরা শিউরে উঠে উশানকে এক হাত দিয়ে থাপ্পড় দিয়ে বলল, কি সমস্যা? অনেক সমস্যা। আমাকে ইগনোর কেন করছো? ইচ্ছে হয়েছে তাই। খাবার চলে এসেছে। উশান কিছু কড়া কথা বলতে গিয়েও থেমে গেল। কারণ এখন সবার দৃষ্টিপাত ফিরে এসেছে টেবিলে। টেবিলে খাবার হিসেবে রাখা হয়েছে কাস্টালেটা ঘানাম, সানক্লিশ, ফাস্ট ফুডস। এবং ডেজার্ট হিসেবে রাখা হয়েছে সুইটস, চকলেটস এবং বাকলাভা। সব খাবারগুলোই দারুণ সুস্বাদু। প্রথমে টুইঙ্কেল খাওয়া শুরু করেছে। তারপর একে একে সবাই কথা বলার মাঝে মাঝে খাওয়া শুরু করল। চকলেট এবং সুইটসগুলো মূলত টুইঙ্কেলের জন্য। সায়ংকাল নামতেই টুইঙ্কেল ঘুমে ঢুলু ঢুলু প্রায়। মীরার কোলে ঘুমিয়ে পড়েছে সে। সবাই চটজলদি ফিরে যাওয়ার প্রস্তুতি নিল তৎক্ষণাৎ। উশানকেও ক্যাম্পে ফিরতে হবে। মীরাকে বাসায় নামিয়েই ক্যাম্পে ফিরবে সে। গাড়ির পিছনের সিটে রুহি, মীরা বসে।
ড্রাইভিং সিটে ইফরাত তার পাশে বসে উষান ফোনে ব্যস্ত ভঙ্গিতে আলাপ করছে। কিয়ৎ দূর যেতেই গাড়ির গতি বেসামাল হল। পরিস্থিতি তখন বেগতিক। উষান ফোনে কথা বলা ফেলে হন্তদন্ত হয়ে বলল, ইফরাত কি করছিস? এক্সিডেন্ট করবি তো। গাড়ি থামা। গাড়ি থামাতে পারছি না। ঝামেলা হয়েছে কোনো? এটা কারো ষড়যন্ত্র নিশ্চিত। গাড়ির ব্রেকে ঝামেলা হচ্ছে। ফাঁকা সড়ক। গাড়িতে উপস্থিত সকলে বিচলিত হয়ে পড়ল। ভীতিগ্রস্ত নয়নে ইফরাত ঘুমন্ত মেয়েকে দেখে উষানকে তড়িঘড়ি করে বলল, গাড়ি থামানো সম্ভব না। মীরা, রুহি, টুইঙ্কেল ওদের নিয়ে তুই গাড়ি থেকে লাফ দে উষান। তাও প্রাণে বাঁচতে পারবি। উষান উদ্বেগ নিয়ে বলল, পাগল তুই? ফর গড সেইক, আমার কথা শোন। আমার মেয়েটা নিষ্পাপ। ও এখনো ছোট উষান। ওর প্রাণটা অকালে ঝরতে দিস না। উষান সর্বপ্রথম মানল না। তবে ইফরাদের কথায় যুক্তি রয়েছে। এখন লাফ না দিলে মৃত্যু নিশ্চিত। লাফ দিলে বাঁচার সম্ভাবনা একটু হলেও রয়েছে। উষান মীরার পানে দৃষ্টি দিল। মীরা কাঁদছে। সে আলতো করে মীরার গাল ছুঁয়ে দরজা খুলে মীরা সহ রুহিকে ধাক্কা দিল গাড়ি থেকে। অতঃপর ইফরাত সুযোগ বুঝে ধাক্কা দেওয়ার পূর্বে ইফরাত তাকে গাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেয়। গাড়ি বেসামাল অবস্থায় বিস্ফোরণ ঘটার পূর্বে ইফরাত চেঁচিয়ে বলল, আমার মেয়েকে দেখে রাখিস উষান। চলবে।